ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ধরো y equal to f of x is a function of x, the first derivative is denoted by y prime অথবা y1 অথবা f prime x অথবা dy by dx অথবা এটাকে এভাবেও লেখা যায় যে ddx of f of x। যদিও এখানে d by dx তোমরা দেখতে পাচ্ছ এটা d by dx, কিন্তু পড়ার সময় আমরা এটাকে পড়বো ddx, পড়ার সময় পড়বো ddx, এভাবে পড়বো, ঠিক আছে? ddx of f of x, ঠিক আছে? ddx of তাসফি, ddx of জুলিয়েট, এরকম কথা বুঝছো? আমরা d by dx বলে সময় নষ্ট করবো না, ddx of অমুক ddx of তমুক এভাবে পড়বো। সবাই কি বুঝতে পারছো? ডেরিভেটিভ মানেটা কি? হ্যাঁ বলতেছি, মানে বলতেছি, আগে যেটুকু বলছি এটা বুঝছো কিনা বলো। ইয়েস স্যার। আচ্ছা, এখন ডেরিভেটিভ মানে হচ্ছে কোন একটা সাডেন মোমেন্টে কোনো কিছুর রেট অফ চেঞ্জ, ঠিক আছে? যেমন যদি ভেলোসিটির কথা চিন্তা করো, ধরো একটা গাড়ি টি ইকুয়াল টু 0 সেকেন্ডে তার ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তার একদম মনে করো 0.0000001 সেকেন্ডে তার ভেলোসিটি হলো 8 মিটার পার সেকেন্ড। আমার কথা বুঝতে পারতেছেন? যখন টাইম লিমিটটা খুবই ছোট তখন তার ভেলোসিটিটা এত, ওকে? এখন তাহলে এটা রেট অফ চেঞ্জ কত? ধরেন এটাকে যদি আমি ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? কি স্যার, তাই না? Yes, sir. এটাকে বলা হয় লিমিট টি টেন্স টু 0। আমরা যদি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি নেই তখন হচ্ছে আমরা এটার এক্সিলারেশন পাবো। এটা তো ফিজিক্সে পড়ার কথা আপনাদের, ফিজিক্সে তো আপনাদের পড়ার কথা, তাই না? তো লিমিটের সাথে ডিফারেন্সিয়েশন সম্পর্ক হচ্ছে এই, অর্থাৎ কোনো কিছুর রেট অফ চেঞ্জ, চেঞ্জ অফ মানে চেঞ্জ অফ রেট অফ এনিথিং ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। যখন তোমার লিমিটটা হচ্ছে কোন একটা সার্টেন পয়েন্টের খুব কাছাকাছি, 0 হতে পারে, 1 হতে পারে, ইনফিনিটি হতে পারে, যে কোনো কিছু। স্যার টাইমের রেসপেক্টে করতে দিছি দেখে এইজন্য হচ্ছে টাইম টেন্ডস টু 0 মানে ডি টেন্ডস টু টাইম টেন্ডস 0। টু 0, হ্যাঁ। এর লিমিট কিন্তু 0 ছাড়া অন্য কিছু হইতে পারবে না। ডিফারেন্সিয়েশন হচ্ছে যখন খুব অল্প পার্থক্যে, মানে একদম লিমিট যখন 0-র খুব কাছাকাছি, তখন রেট অফ চেঞ্জটা কেমন সেটাই হচ্ছে মানে ডিফারেন্সিয়েশন দিয়ে বের করা হয়। আর একদম সহজ কথা যদি বলো, তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে কাইন্ড অফ ইউনিটারি মেথড, ঠিক আছে? যেমন 5টা কলার দাম 10 টাকা হলে একটা কলার দাম কত, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ, একদম ছোট্ট কিছুর জন্য মেজারমেন্ট বের করা। একটা ধারণা দিতে পারছি জুলিয়েট? ইয়েস স্যার। আচ্ছা, আর একটু ভালো করে ধারণা দেই। লিখছো তো সবাই, না? প্রিন্সিপালটা লিখছো না সবাই? Yes, sir. ইয়েস এখন স্যার। দেখো, মনে করো এই হচ্ছে আমাদের আর্থ, আর আর্থের চারদিকে মনে করো যে আমাদের যে সৌরমণ্ডল আছে। এখন সৌরমণ্ডলে মনে করো অসংখ্য স্টারস আছে না, অনেক অনেক স্টার আছে না? ইয়েস স্যার। তো এই স্টারস এর ডেনসিটি বের করার জন্য ধরো যে তুমি আকাশের কোনো একটা ছোট্ট একটা জায়গা, যেটাকে আমরা একদম 0 ধরি, যে ডেল্টা এরিয়া হচ্ছে একদম 0-র কাছাকাছি, ঠিক আছে? তো এই ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ স্টারস প্রতি মুহূর্তে মনে করো পাস করছে, প্রতি মুহূর্তে পাস করছে, যদি আমরা বের করতে পারি তাহলে মনে করো পুরো গ্যালাক্সির স্পিডটা আমরা পেয়ে যাবো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। অর্থাৎ আপনি চাচ্ছেন যে আমাদের গ্যালাক্সিটা কি স্পিডে মুভ করতেছে চারদিকে, তার রোটেশনাল স্পিডটা আপনি বের করবেন। তো রোটেশনাল স্পিডটা বের করতে গেলে আপনি এখন কতটুকু এরিয়া নেবেন? আমাদের গ্যালাক্সির এরিয়া তো বিশাল, তাই না? তো বিশাল এরিয়া ক্যালকুলেশন করা তো একটা ঝামেলা। তো আপনি যত ছোট এরিয়া নেবেন তত সুবিধা না আপনার জন্য, বলেন? ইয়েস স্যার। Yes, আপনার sir. এরিয়া যদি 0-র কাছাকাছি হয়, যে আমার এরিয়া হচ্ছে 0-র কাছাকাছি, তাহলে এখান দিয়ে হয়তো একটা মাত্র স্টার হয়তো এখান দিয়ে যাবে, তাই না? আর আপনি এরিয়া যদি বড় করে নেন তাহলে এর মধ্যে কোটি কোটি স্টার পাস করবে না? ইয়েস স্যার।
প্রত্যেক ইন্ডিভিজুয়ালের স্পিড আপনার যখন মেজারমেন্ট করতে যাবেন আপনার ক্যালকুলেশন ভুল আসবে বা আপনার ক্যালকুলেশন অনেক লেন্দি হবে। এই জন্য একটা ছোট্ট একটা এরিয়া, সেখানে আমরা মেজার করবো যে এর মধ্যে দিয়ে কতগুলো স্টার যায়, কত স্পিডে যায়। ওটা বের করতে পারলে আমরা মনে করি এভারেজ স্পিড পেয়ে যাবো ওদের গ্যালাক্সির। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ, বুঝতে পারছি? অর্থাৎ Yes, ছোট্ট sir. একটু জায়গা থেকে পুরো হোল একটা ব্যাপারের কনসেপ্টটা পাওয়াই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। ছোট্ট একটু ব্যাপার থেকে, যেটাকে আমরা ডেল্টা এ বলি, বা এখানে আমরা যেটাকে এইচ বলতেছি। ওকে, বুঝতে পারলাম? Yes, sir. আবার আসেন, খেয়াল করেন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতেছি লিমিট এইচ টেন্ডস টু 0। খেয়াল করেন এখানে আসতেছে 1/h f of x plus h minus f of x। কি বোঝাচ্ছে দেখেন, যে আমাদের ফাংশনটাকে আমি h পরিমাণ বাড়াইছি, তাই না? ফাংশনটা f of x কে কি আমি h পরিমাণ বাড়াইছি, তাই না? Yes, sir. এখান থেকে যদি আমি মূল ফাংশনটা বাদ দিয়ে দেই, f of x বাদ দিয়ে দেই, তাহলে মোটামুটি একটা f of h থাকে। তো f of h কে h দিয়ে ভাগ করলে দেখেন এটা মোটামুটি এটাও 0-র কাছাকাছি, এটাও 0-র কাছাকাছি। তখন আমরা কি dy by dx এর লিমিটিং ভ্যালুটা পাবো, তাই না? স্যার এটা না স্যার বুঝিনি। আবার দেখেন, প্রশ্ন করছেন, কঠিন প্রশ্ন এটা। আপনাদের এই লেভেলের উত্তর দেওয়া খুব ঝামেলার ব্যাপার। দেখেন dy by dx মানে হচ্ছে কোন একটা ফাংশনের ডেরিভেটিভ আমরা বের করছি। সহজ করে বলি যে ধরেন লিমিট h টেন্ডস টু 0, অর্থাৎ h যখন খুব শূন্যর কাছাকাছি তখন আমাদের f of x এই ফাংশনটা কতটুকু বড় হচ্ছে বা ফাংশনটা কতটুকু ছোট হচ্ছে সেটা বের করাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। কথা বুঝছেন? ddx of f of x, f of x যদি জুলিয়েটের হাইট হয়, এটা যদি জুলিয়েটের হাইট হয় মানে হচ্ছে জুলিয়েট মানে h ইকুয়াল টু h কে যদি আমরা t ধরি, যে t যদি 0 সেকেন্ড হয় মানে t মানে সময় খুবই ছোট। এই আচ্ছা তোমরা যারা এখনো মনে করো যাদের এখনো 25 বছর বয়স হয় তোমরা প্রতিনিয়তই একটু একটু করে বড় হচ্ছে না? বুঝছো কিনা Yes, বলো? sir. আচ্ছা Yes, sir. এখন ধরো 2019-এ জুলিয়েটের হাইট ছিল ধরো 5 ফিট 1 বা 5 ফিট 2, আর 2020-এর একই ডেটে জুলিয়েটের হাইট হচ্ছে 5 ফুট 4 ধরো। তার মানে কি জুলিয়েট 365 নাম্বার দিনে শুধু বড় হয়েছে নাকি প্রতিদিন অল্প অল্প করে বড় হয়েছে? প্রতিদিন অল্প অল্প করে। তার মানে তুমি 1 বছরে 2 ইঞ্চি বাড়ো নাই, প্রতিদিন কিছু কিছু বেড়ে শেষে গিয়ে 2 ইঞ্চি বাড়ছো, তাই না? Yes, sir. এবার দিনকে আরো ছোট করো, তুমি কি প্রতিদিন কিছু অংশ বাড়ছো না প্রতি ঘন্টায় কিছু অংশ বাড়ছো? প্রতি ঘন্টায় বাড়ছো। স্যার প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, ইভেন প্রতি ন্যানো সেকেন্ডে বা টি এর মান আমি যত ছোট করতে পারি, অর্থাৎ টি এর মান যদি 0.0000001 হয় তার মানে তোমরা কিন্তু বড় হচ্ছ, কিন্তু মেজারমেন্টটা খুব কম বলে বোঝা যাচ্ছে না, তাই না? কথা বুঝছো? আমার কথা কি বুঝতে পারছেন? Yes, sir. অর্থাৎ টি এর মান মানে অর্থাৎ তোমরা প্রতি মুহূর্তেই এখন তোমরা কথা বলতেছো এখনো তোমরা বড় হচ্ছ। তাহলে এই যে তোমার রেট অফ চেঞ্জ অফ হাইট, তোমার যে মানে যে 0.0000001 সেকেন্ড আগে তোমার যে হাইটটা ছিল সেটাকে আমরা বলতেছি এফ অফ এক্স, আর 0.0000001 সেকেন্ড পর তোমার যে হাইটটা হলো সেটাকে বলতেছি এফ অফ এক্স প্লাস এইচ। এখন এই এফ অফ এক্স প্লাস এইচ থেকে যখন এফ অফ এক্স মাইনাস করবো আর সেটাকে ওই টাইম দিয়ে ভাগ করব, তখন প্রতি সেকেন্ডে তোমার হাইট কতটুকু বাড়লো এটা পাবো না? Yes, sir. Yes, sir. এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। বুঝতে পারছি? Yes, sir. বাকিরা বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? ইয়েস স্যার বুঝছি। Yes, sir. তো না বুঝলে অসুবিধা নাই, আপনারা শুধু ফার্স্ট প্রিন্সিপালটা মনে রাখবেন। এন্ড দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ, যারা পরে জয়েন করছেন একটু কষ্ট করে তোমরা একটু শেয়ার দিও ওদেরকে, ডেফিনেশনটা ওদেরকে দিয়ে দিও।
ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে dy বাই dx ইকুয়াল টু, এটাকে আবার এভাবে লেখা যায় যে ddx অফ f of x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 1 by h f of x plus h minus f of h, ঠিক আছে? না কি লিখলাম, f of x, এটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল, ঠিক আছে? এখন তোমাদের স্যার কোশ্চেন, এটা ডেরাইভেশন কি দেখাবেন? না এটা ডেরিভেশন দেখাবো না, এটা অ্যাপ্লাই করা শেখাবো। ডেরিভেশন দেখাতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে আরো বেশি যাবে, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ব্যবহার করে বিভিন্ন ফাংশনের ডেরিভেটিভটা বের করা শিখাবো। কথা হচ্ছেন, ফার্স্ট ডেরিভেটিভটা বের করা শিখাবো। যেমন একটা কোশ্চেন লেখেন, find the derivative of x to the power n with respect to x using the first principle. বাংলাতে এটার নাম হচ্ছে মূল নিয়ম, ঠিক আছে? x to the power n কে আমরা ডেরিভেটিভ, x to the power n এর ডেরিভেটিভ বের করব, সেটা কি হবে? কোশ্চেনটা কি বুঝতে পারছেন আপনারা? কোশ্চেনে Yes, কি sir. দেওয়া থাকে ফার্স্ট প্রিন্সিপাল? কোশ্চেনটা হচ্ছে x to the power n, এটা ধরো যে h ইকুয়াল টু 0 লিমিটের মধ্যে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে বা রেট অফ চেঞ্জ কত হবে x to the power n এর, সেটা আমরা বের করব, ঠিক আছে? ধরো x to the power n হচ্ছে জুলিয়েটের হাইট, তাহলে h ইকুয়াল টু 0 সময়ে জুলিয়েটের হাইটটা এখন কেমন হবে সেটা আমরা দেখবো, ওকে? ইয়েস স্যার। আমরা যেটাকেই ডিফারেন্সিয়েট করতে বলবে সেটাকে ধরে নিব f of x, let f of x equal to x to the power n, তাহলে f of x plus h হবে x plus h to the power n। এবার লিখবা according to ফাতিমা এন্ড আলিনা, তোমাদের লাস্ট মান্থের পেমেন্ট বাকি আছে, প্যারেন্টস কে বলবা। Okay, sir. According to the first principle, d by dx বা ddx of f of x equal to limit h tends to 0 1 by h f of x plus h minus f of x, ভ্যালুটা বসাই দেই। limit h, h tends to 0 আর এদিকে হচ্ছে ddx of x to the power n 1 by h x plus h to the power n minus x to the power n। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? স্যার এই সেকেন্ড লাইনে কি ইমপ্লাইজ দ্যাট দেওয়া লাগবে আপনার বোর্ডের সেকেন্ড লাইনে? জি জি দেওয়া লাগবে। এখন দেখেন x plus h to the power n, এটাকে যদি আমরা ছোটবেলার বাইনোমিয়াল এক্সপানশনের ফর্মুলায় ফেলি, অর্থাৎ 9 10 আপনারা যে ফর্মুলা শিখছেন সেটা হচ্ছে x to the power n plus n x to the power n minus 1 into h নিচে 1 plus n into n minus 1 x to the power n minus 2 into h square by 1 into 2 plus dot 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 minus x to the power n। সবাই বুঝছেন কিনা বলেন? স্যার এখানে ফ্যাক্টরিয়াল সাইন আনলেন না যে? ফ্যাক্টরিয়াল সাইন, ও আচ্ছা জি স্যার, বুঝছি স্যার। ফ্যাক্টরিয়াল কে ভেঙে লিখছি তো, যে 1 into 2।
জি স্যার, জি স্যার। সবাই বুঝছেন? সবাই? সবাই মানে সবাই? কেউ আছেন যে বুঝেন নাই? ইয়েস স্যার। কথাটা বুঝেন নাই? না স্যার, বুঝেছি ও ওটা। আচ্ছা, ইয়েস। আচ্ছা। দেখেন এই যে আমাদের যে লাস্টে যে x টু দি পাওয়ার n টা ছিল, অর্থাৎ এই x টু দি পাওয়ার n এই যে এখানে, এইটা আর এই শুরুর x টু দি পাওয়ার n কেটে যাবে। তাহলে থাকতেছে n x to the power n minus 1 into h plus n into n minus 1 x to the power 2 dot h square divided by 1 into 2 plus আরো লেখা যায়, লেখার দরকার নাই। এখন দেখেন তো প্রত্যেকটা টার্ম থেকে একটা h কমন নেওয়া যায়। h যদি আমি কমন নিয়ে বাইরে নিয়ে Yes. আসি, তাহলে থাকে n x to the power n minus 1 plus n into n minus 1 x to the power n minus 2 into h divided by 1 into 2 plus dot dot dot. এটা দেন, এবার লিমিটটা বসাই দেন স্যার। লিমিট বসাই দিলে এটা 0 হবে, এরপরে যা আছে সব 0 হবে, কিন্তু এটা থেকে যাবে। ফাইনালি আমরা পাচ্ছি যে জুলিয়েটের হাইট যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে প্রতি মুহূর্তে ওর হাইটটা এইভাবে চেঞ্জ হচ্ছে। প্রতি মুহূর্তে জুলিয়েটের হাইটটা এইভাবে চেঞ্জ হচ্ছে। n x টু দি পাওয়ার n minus 1। ঠিক আছে? ওই একই ফান্ডামেন্টাল রুল ব্যবহার করে বিভিন্ন ফাংশনের ডিফারেন্সিয়েশন করা যাবে। কারো বুঝতে অসুবিধা থাকলে বলেন। নো স্যার। Yes, sir. So এটা কি ফার্স্ট প্রিন্সিপাল থেকে না? হ্যাঁ, ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে প্রুফ করলাম। মানে ফার্স্ট প্রিন্সিপালের মডিফাইড ফর্ম। মানে ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন এন্ড লিমিটের মধ্যে একটা কানেক্টর। ফার্স্ট প্রিন্সিপালের বাম দিকে কি? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ফিজিক্সে দেখছো না? ইয়েস Yes, স্যার। sir. আর ডান দিকে কি? লিমিট। লিমিট আর ডিফারেন্সিয়েশনের মধ্যে যে একটা মানে সংযোগ সূত্র বা কি বলবা, যে কানেক্টিং ফর্মুলা, সেটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল। যে কিভাবে ডিওয়াই বাই ডিএক্স লিমিটের সাথে রিলেটেড। বুঝছেন? Yes, sir. ডিওয়াই বাই ডিএক্স এর সাথে স্যার আমরা যে লিমিটটা দেই স্যার, এটা মানে কি আমরা দেই কারণ এটা অনেক ছোট একটা চেঞ্জের জন্য বুঝায়, এজন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বলি, ধরেন যেটা আমরা পাইলাম যে ddx of x to the power n equal to n x to the power n minus 1, এটার মানে হচ্ছে যে x যখন খুব ছোট, ডেল্টা x যখন খুব ছোট জিরোর কাছাকাছি, তখন x to the power n টা এরকম ভাবে চেঞ্জ হবে। ঠিক আছে? স্যার। আপনি যেমন এক্সাম্পল হিসেবে x এর জায়গায় ধরেন x এর ভ্যালু ধরেন 2 আর n এর ভ্যালু ধরেন, তাহলে দেখেন 2 স্কয়ারটা এই পাশে এসে কত হচ্ছে? 2 into 2 to the power 2 minus 1, তাই না? না, 2 ধরলে তো স্যার। হবে না। 2 ধরলে হবে না। 2 তো অনেক বড় জিনিস। ধরেন x এর ভ্যালু হচ্ছে 0.001 আর n এর ভ্যালুটা আমরা ধরি 5। তাহলে ব্যাপারটা হবে 5 into 0.001 to the power 4, তাই না স্যার? তাই হবে কিনা স্যার ফর্মুলা অনুযায়ী? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমাকে কেউ একজন এই পাশের ভ্যালুটা বলেন ক্যালকুলেট করে, আর এই পাশের ভ্যালুটা বলেন ক্যালকুলেট করে।
স্যার বাম পাশে মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 to the power 1 into 10 power minus 15। বাম পাশে আর ডান দিকে ডান দিকে হচ্ছে 5 into 1 to the power 4 5 into 10 power minus 12। ঠিক আছে, তাহলে দেখেন এই জিনিসটা এই পরিমাণ চেঞ্জ হবে। ঠিক আছে, যখন আমরা জিরো খুব কাছাকাছি নিব এইভাবে প্রত্যেকটা মানে এক্স টু দি পাওয়ার কার্ভটা এইভাবে চেঞ্জ হবে। এই হচ্ছে স্যার আমি ডিফারেন্সিয়েশন। 1 সেকেন্ডের জন্য ছিলাম না। এই যে ddx x to the power n equals nx to the power n minus 1 এ তো একটু আগে অ্যানসার ছিল, এটা দিয়ে কেন এটা এক্সপ্লেন করছেন? এটা দিয়ে করছি না, জুলিয়েট জিজ্ঞেস করলো তাই লিখলাম এটা, যে এক্স টু দি পাওয়ার এন দিয়ে কি বোঝায়। ddx অফ এক্স টু দি আচ্ছা পাওয়ার এন দিয়ে বোঝায় যে এক্স টু দি পাওয়ার মানে এক্স যখন জিরোর খুব কাছাকাছি তখন এক্স টু দি পাওয়ার এন এর মানটা পরিবর্তন হয়ে এরকম হবে। অর্থাৎ এক্স কে যদি আমরা এটা ধরি তাহলে তার মানটা চেঞ্জ হয়ে এরকম হবে। আচ্ছা স্যার। এবার আসেন আমরা বের করব কমন কোশ্চেন লিখে ফেলি। ফাইন্ড দ্য ডেরিভেটিভ আমরা ডিফারেন্সিয়েশনে ঢুকতেছি। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের ঢুকতে সময় লাগবে, পরের দিন আমরা পুরোপুরি ডিফারেন্সিয়েশনে ঢুকে যাব। ফাইন্ড দ্য ডেরিভেটিভ ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। এক নাম্বার তো শিখলাম এক্স টু দি পাওয়ার এন, আমরা আরো কিছু শিখবো এবং পরবর্তীতে এগুলোকে ফর্মুলা হিসেবে ব্যবহার করব। স্যার এগুলো কি এক্সামে আসে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। cot x e to the power x, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে তোমার এটা ইম্পর্টেন্ট, a to the power x ln x log x dz। এই যে মোটামুটি এগুলার ডেরিভেটিভ আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, লিখেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, e to the power x ও আসতে পারে, আবার e to the power mx ও আসতে পারে, a to the power x ও আসতে পারে, a to the power mx ও আসতে পারে, ln x আসতে পারে, ln আবার mx ও আসতে পারে। ঠিক আছে, তো বলেন আমি sin x করবো না cos x করবো বলেন? এই দুইটা থেকে একটা করব, এই দুইটা থেকে একটা করব, এই দুইটা থেকে একটা করব। যদিও বুদ্ধিমান হলে আপনাদের একটা করলে যথেষ্ট, তারপরে আপনারা 6টা লিখে নিছেন? ইয়েস স্যার। তাহলে cos x দিয়ে শুরু করি না, ddx অফ cos x শুরু করি। cos x করব না cos mx করব? cos mx করি নাকি? আমরা ধরে নিলাম লেট f of x হচ্ছে cos mx, তাহলে f of x plus h হবে cos mx plus mh। কি বলেন, তাই হবে না স্যার? কথা বলেন। সমস্যা হলে বলেন। ইয়েস স্যার।
according to the first principle, ddx of f of x, এটা হবে লিমিট h tends to 0। এই অঙ্ক এখন আমার করা উচিত না, আপনাদের করা উচিত, কারণ আপনাদেরকে লিমিট করানো হয়েছে। এখন আপনারা বলবেন আমি করব, বলেন এরপরে আমি কি করব? কি করব বলেন? আপনারা তো লিমিট করে আসছেন আগের চ্যাপ্টারে, সিরিজ করব জোরে বলেন। স্যার, সিরিজ করব। না, সিরিজ করব না। হ্যাঁ, series। কি করব কে বলতে পারবেন? কেউ নাই? এত তো ট্রিগোনোমেট্রি করলাম। cos mx plus mh minus cos mx, কি করব? স্যার, ফর্মুলা কি ফর্মুলা? c minus cos t। cos c minus cos d, exactly, আমরা cos c minus cos d করব, and the formula is 2 sin c plus d by 2, তার মানে mx চলে আসবে তখন দুইটা, আর sin d minus c by 2, তাই না? তাহলে d minus c by 2 করলে minus mh by 2 হবে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? Yes, sir. সবাই বুঝছেন? ইয়েস স্যার। তাহলে আমি আর এক্সপ্লেন করলাম না, সবাই যেহেতু বুঝছেন। ঠিক আছে, আমরা এটাকে ধরেছি c আর mx কে ধরেছি d। তো ফর্মুলা হচ্ছে c plus d by 2 আর d minus c by 2। এই জন্য mx থেকে যখন এটা বিয়োগ করেছি মাইনাস mh। আই হোপ ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে মাইনাসটা সবার আগে নিয়ে আসি। লিমিট h tends to 0, 2 by h sin 2 mx plus mh by 2 আর sin mh by 2। ঠিক আছে এই পর্যন্ত? জাস্ট মাইনাসটা আগে আনছি, আর কিছুই করিনি। Yes, sir. এবার কি করব বলেন? স্যার, sin x by x এর ফর্মুলা করব। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা sin mh by 2 তার নিচে লিখবো mh by 2 কিন্তু আরেকজন আছে, ওকে রেখে দিব। স্যার, সামনে মাইনাস দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে, সামনে মাইনাস দিলাম। আচ্ছা, এখন mh by 2 লিখতে গিয়ে বেশি লিখছে কি স্যার? শুধু m বেশি লিখছে। আর sin 2 mx প্লাস জায়গা হচ্ছে না বাই 2। দেখেন স্যার, এই লাইন থেকে এই লাইন সবাই বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছেন? এই যে mh by 2 যে আমি লিখছি, h by 2 কিন্তু ছিল আগে থেকে। এই যে 2 by h নিচে এসে হয়ে গেল h by 2। আমি m টা বেশি লিখছি, m টা পরে গুণ করে দিলাম। ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? তাহলে ভ্যালু আমরা লিমিট বসাই দেই, হবে 1 ইনটু m ইনটু এখানেও লিমিট বসাই দিব h এর জায়গায় 0, সো 2mx প্লাস 0 by 2। আগে একটা -1 ছিল, তাহলে m sin mx, তার মানে ddx of cos x করলে আসে ddx of cos, স্যার, আমি না একটা কথা বলি, বলেন। আমি না বোঝার চেষ্টা
চেষ্টা করতেছি বাট বুঝতে পারতেছি না, মানে 2/h থেকে নিচে কেন আসলো? 2/h নিচে গেলে h/2 হয় না? হ্যাঁ স্যার। 2/h নিচে গেলে h/2 হয়, তাহলে আমি শুধু m বেশি লিখছি না? জি স্যার। এখনো বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ স্যার, এটা বুঝছি তো। এই তো। হ্যাঁ বাট আর কি? স্যার আচ্ছা হ্যাঁ, স্যার, এখন বুঝছি স্যার। তাই না? ফর্মুলা ভুলে গেছেন তাসফি? না লিমিট স্যার, x জানি টেন্ডস তো টু, sin x by হ্যাঁ 1। x is equal to 1, তাহলে আপনার প্রশ্ন কোথায়? মানে স্যার 2/h কেন আমরা নিচে, মানে কেমনে নিয়ে যাচ্ছি নিচে স্যার? কেমনে? এটা মাল্টিপ্লাই অবস্থায় আছে না? মাল্টিপ্লাই অবস্থায় আছে 2/h, তাহলে নিচে গেলে এটা h/2 হবে না? এখানে আমি 2/h লিখি না, h/2 লিখছি। দেখা যায় না? আচ্ছা দেখেন, এই টার্মটা লিখি তাসফি, দেখেন তো এরপর যদি এটাকে আপনি উল্টান তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়? এই যে 2/h হয়েছে। আচ্ছা হ্যাঁ স্যার, এখন বুঝছি। এবার বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? না স্যার, বুঝছি। আবার দেখেন, 5/2 into x, এটাকে আপনি কি লিখতে পারেন না এরকম, x divided by 2/5? জি স্যার। হয়েছে নাকি আরো এক্সাম্পল লাগবে? না স্যার, বুঝছি তো। ওকে, ঠিক আছে, গুড। তাহলে এবার করি dx of tan x করি। ধরলাম f of x হচ্ছে tan x, therefore f of x plus h হচ্ছে, আর বলেন। এই tan x এর ক্ষেত্রে একটু বুঝাবে dx of tan x বলতে কি বোঝানো হচ্ছে? কি বোঝাবো স্যার বলেন? তার মানে এটা কি বুঝানো? তো tan কথা কেটে আসতেছে, আবার বলেন। স্যার মানে হচ্ছে যে স্যার dx of x to the power n, স্যার এখানে tan x এর ক্ষেত্রে এটা কিভাবে অ্যাপ্লিকেবল ডিফারেন্সিয়েশন? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, আপনারা লিখতে থাকেন, এটা গাজন শেষ হোক তারপর আমি বলছি। ডিরেক্ট ম্যাথটাকে শেষ করে তারপর আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, ঠিক আছে? আপনার প্রশ্ন তো এটাই যে স্যার tan x কে আবার ডিফারেন্সিয়েট মানে tan x কে ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়, তাই তো নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনি বলতে চাইছেন স্যার x টু দি পাওয়ার n বুঝলাম যে আমার হাইট, কিন্তু tan x বলতে tan x কে ডিফারেন্সিয়েট করা বলতে কি বোঝায়, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, সেটা পরে বলছি, আগে আমরা ডিফারেন্সিয়েশন শেষ করি এটা।
তারপর ওটা এক্সপ্লেন করছি। আচ্ছা, একটা সহজ কথা আগে বলে নেই আপনার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে আমরা ডিডিএক্স বলতে জুলিয়েট কি বোঝাচ্ছি? ডিডিএক্স বলতে বোঝাচ্ছি চেঞ্জ অফ রেট। ঠিক আছে? আরে দূর, কি বলে দেখছো? রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ। কথা বোঝেন নাই? রেট অফ চেঞ্জ কখন? যখন এক্স এর ভ্যালু 0-র কাছাকাছি। তাই তো বুঝি নাকি জুলিয়েট? ইয়েস স্যার। ট্যান এক্স যেহেতু এক্স এর একটা ফাংশন, তাহলে সময়ের সাথে সাথে ট্যান এক্স চেঞ্জ হবে না, হওয়ারই তো কথা। সরি, ইয়েস স্যার। ডেল্টা এক্স এর সাথে সময় না, মানে ডেল্টা এক্স যদি চেঞ্জ করো তাহলে ট্যান এক্স এর ভ্যালুটাও চেঞ্জ হবে। তো কি হচ্ছে চেঞ্জ হয় সেটা আমি পরে বলতেছি, অঙ্কটাকে শেষ করি। ভেরিয়েবল থাকা মানেই হচ্ছে সেটা চেঞ্জ হবে, সেটা ট্যান ট্রিগোনোমেট্রিক রেশিও থাকুক বা যে কোনো কিছু থাকুক। ট্যান এক্স তো ফিক্স কিছু না, ট্যান এক্স কোনো কনস্ট্যান্ট না, সো এটার চেঞ্জ আছে। তার আগে অঙ্কটা শেষ করি, লিমিটটা বসাই। লিমিট না মানে ভ্যালু বসাই। h tends to 0, 1/h and x plus h minus, আরে এটা ভুল লিখছি, এখানে x হবে and x so এখানে কি করবো বলো? তোমরা তো একজন ত্রিকোণমিতির জাহাজ। কি করবো বলো? সাইন কসে ভাঙবো। হ্যাঁ, সাইন কসে ভাঙবো, ফর্মুলা করবো। সাইন কসে ভাঙবো, জি। Limit h tends to 0, cos x plus h cos x sin x plus h cos x minus cos x plus h sin x। লেখা যদি বোঝা যায় না, বুঝছেন কিনা দেখেন তো, না বুঝলে বলেন। বুঝেছি স্যার। থ্যাংক ইউ। সো h tends to 0, তারপরে কি করবো আপনারাই বলেন। তার ফর্মুলা হবে এর ফর্মুলা উপরে না, সাইন এ মাইনাস বি ফর্মুলা না? সাইন a মাইনাস বি উপরে হবে, আর নিচে কিছুই হবে না, নিচে ওটা থাকবে। এখানে দেখেন x আর x কেটে যায়, তাহলে দেখেন তো সাইন h ডিভাইডেড বাই h ইন্টু 1 ডিভাইডেড বাই cos x প্লাস h ইন্টু cos x লিখতে পারি। ইয়েস স্যার। এখন লিমিট বসাই দেই। স্যার। বলেন। ও নো স্যার, আমি ভেবেছি স্যার স্টার্ট হয়ে গিয়েছে। ভিডিও স্টাক হয় না, আমি স্টাক হয়ে গেছি। ভ্যালু বসাই দিলাম 1.1 ডিভাইডেড বাই cos x plus 0 cos x, which is 1 by cos square x, which is sec square x
তার মানে ddx of tan x এটা পরিবর্তন হয়ে হবে sec square x। সেটিকে একটা ফর্মুলা পড়ে। হ্যাঁ, এটা আমরা সামনে ফর্মুলা হিসেবে শিখবো। আপাতত ডেরিভেশন করলাম, আমরা সামনে এটা ফর্মুলা হিসেবে শিখবো। স্যার এটা তো বেশি আগেরটার থেকে। আগে mx ছিল বলে একটু ঝামেলা ছিল আর কি, সহজ কঠিন মিলাই আর কি থাকবে। বুঝছেন সবাই, বুঝে দিব? Yes, sir. এখন আসেন, জুলিয়েটের প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে বিষয়টা কিভাবে অ্যান্সার দেওয়া যায়? ddx of tan x equal to ফিজিক্সে আপনাদের একটা চ্যাপ্টার আছে সিম্পল হারমোনিক মোশন, ফার্স্ট পেপারে মনে হয়। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন একটা ইয়ে আছে। সেখানে সাইন ওয়েভ এবং কজ ওয়েভের কিছু ব্যাপার আছে। আচ্ছা, ট্যানেরটা দিয়ে না বুঝাই আমি জাস্ট একটা ট্রিগোনোমেট্রিক রেশিও দিয়ে বুঝাই, নাকি জুলিয়েট চলবে না? জি স্যার চলবে। tan x এর গ্রাফটা একটু ঝামেলার, তো তোমরা জেনে রাখো যে ddx of sin x হচ্ছে cos x, অর্থাৎ sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে। তো তোমরা কি সাইন কার্ভ দেখতে কেমন জানো? নো স্যার। sin x এর কার্ভ দেখতে এরকম। Wave x এর এর, মতন একটা। হ্যাঁ ওয়েভের মতন। তুমি এখানে x এর বিভিন্ন ভ্যালু বসায়ও, y ইকুয়াল টু sin x ধরে x এর জায়গায় 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম বসালে এরকম একটা কার্ভ পাবা। আর এটা আমরা আঁকা শিখবো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারেই ম্যাথে চ্যাপ্টার 6 আছে। চ্যাপ্টার 6 এ আমরা শিখবো কিভাবে এই ট্রিগোনোমেট্রিক রেশিওর গ্রাফ আঁকতে হয়। ঠিক আছে, আমরা 7 থেকে করেছি না, 7.1 থেকে, ওটা 6 এর মধ্যে আছে। আর cos x এর কার্ভ হচ্ছে এরকম। পার্থক্যটা বুঝতে পারো? পার্থক্যটা কি? একটা কার্ভ y এক্সিস দিয়ে গিয়েছে আর একটা অরিজিন দিয়ে গিয়েছে। sin x এর কার্ভটা দেখো অরিজিন দিয়ে যায়, তাই না? কিন্তু cos x এর কার্ভটা দেখো অরিজিন দিয়ে যায় না। স্যার বাকিরা খেয়াল করছেন? cos x এর কার্ভটা কিন্তু অরিজিন দিয়ে যাচ্ছে না। কথা বুঝছেন? কারণ স্যার cos 0 ডিগ্রি 1 cos 0 আর এক্স্যাক্টলি 90 ডিগ্রি। চ্যালেঞ্জ। স্যার কারণ হচ্ছে cos 0 হচ্ছে 1। ঠিক আছে, এই জন্য এটা এই যে এখান থেকে ডিসটেন্সটা হবে ঠিক 1। কিন্তু স্যার cos 90 ডিগ্রি। হ্যাঁ 0 স্যার cos 90। 0 স্যার ওটার ক্ষেত্রে তো হয় স্যার। cos 90 কি? cos Zero? 90 মানে ডিগ্রি cos 0। 90 এর ভ্যালু তো স্যার 0 না। হুম, এটা এদিকে বরাবর তোমার x বসবে তো। এটা ধরো 0, এটা হচ্ছে 90, তারপরে এটা হচ্ছে তোমার 180, এটা হচ্ছে তোমার 270, এভাবে করে বসাবা। এটা তো x এর ভ্যালু বসবে এখানে, x অ্যাক্সিস বরাবর x এর ভ্যালু বসবে আর y অ্যাক্সিস বরাবর y এর ভ্যালু বসবে। ও আচ্ছা জি স্যার।
ঠিক আছে? স্যার sin 270 তো -1, তো ওইদিকে হওয়ার কথা না। এই যে এখানে আসবে। ও আচ্ছা সরি, নিচেতে তো cos এর। ইয়েস স্যার। হ্যাঁ, নিচেটা কজের আর উপরটা হচ্ছে সাইনের। sin 0 0 বলে এটা হচ্ছে না। আচ্ছা, এখন আসেন আমরা যদি sin x কে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি, কিভাবে এক্সপ্লেন করা যায়? উম, আচ্ছা ওয়েট, এখানে না স্যার, একটু আগে আমরা cos mx একটা ডিফারেনশিয়েট করছি না জুলিয়েট? ইয়েস স্যার। আচ্ছা, ddx অফ cos mx এর লিমিট বসানোর আগের লাইনটা কত আসছিল বলতে পারেন? মাইনাস লিমিট h টেন্স টু 0 h tends to 0 sin mh by 2 sin ms by 2 divided by mh by 2 আর m into sin 2m x plus mh আচ্ছা, by 2. প্লাস ms by 2, তাই তো? Yes, sir. না, ব্যাপারটা গুছিয়ে হচ্ছে না জুলিয়েট। তোমার এই প্রশ্ন উত্তর আমি নেক্সট দিন দেই। Okay, sir. সমস্যা নাই, sir. গুছিয়ে উঠতে পারছো? তোমার এই যে কার্ভটা দেখতেছো সাইনের, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন এটা কার্ভটা উল্টে যায়। অর্থাৎ এই কার্ভটা যে এরকম যাচ্ছে, তোমার কার্ভটা এরকম না গিয়ে কার্ভটা এরকম যায়। কেন যায় এটা আমি নেক্সট দিন বলবো না, হ্যাঁ? এরকম যাবে কার্ভটা, কি কারণে উল্টা হলো এটা আমি নেক্সট দিন বলবো না। এই যে তোমার সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টার আমার একটু দেখতে হবে। ফিজিক্সের তোমাদের চ্যাপ্টার মনে হয় 8 বই আছে কার কাছে ফিজিক্স বইটা? ইয়েস স্যার। ওখানে একটা ইকুয়েশন আছে, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন 2 পাই প্লাস ওমেগা ইন্টু টি, এরকম কিছু একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ওটা আমি একটু দেখে নিই, দেখে নিয়ে তারপর নেক্সট দিন বলবো, মনে করাই আমাকে। ঠিক আছে, Okay, sir. তো জেনারেল সেন্সে যেটা জানবা সেটা হচ্ছে কোন একটা ফাংশন, সেটা যেরকমই হোক, ট্রিগোনোমেট্রিক ফাংশন হোক বা যে কোনো ফাংশন হোক, যদি ফাংশনটা এক্স এর হয় তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করলে সেই জিনিসটা আর ওরকম থাকবে না, তার মুভিং পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন হোক সেটা, বা সেটা tan x হোক, এটাকে ডিফারেন্সিয়েট করার পরে আর এটা এরকম থাকবে না, অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ লিমিটিং ভ্যালু বলে একটা কথা আছে। তারপর আমি আরো বেটার এক্সপ্লেনেশন দেখতে দিব না। এখন আমরা ডিফারেন্সিয়েট করব কোসেক এক্স কে করি, হ্যাঁ? একই ট্রিগোনোমেট্রিক আর করা লাগবে না, কোনটা বলো? ট্রিগোনোমেট্রিক এই এক্সপ্রেশন রেশিওগুলো করা লাগবে না। তাহলে ই টু দি পাওয়ার mx এ চলে যায় নাকি? ইয়েস ওগুলো একটা দেখো।
তোমরা এটা করো যে না পারো এটি এমএক্স এর ক্ষেত্রে আমাদের ই লাগবে ধরে নিলাম যে লেফট যদি এগুলো না পারো আমাকে দেখে f of x equal to the power mx f of x plus h হচ্ছে e to the power mx plus mh according the first principle dx of f to the f of x equal to limit h tends to 0 1 by 8 f of x plus h minus f of x তাহলে বসাই দেই limit h tends to 0 আচ্ছা এখানে ওটা এরকম লেখো m into x plus h লেখো তাহলে e to the power x এর সিরিজ আমরা বলেছিলাম এরকম 1 plus x by factorial 1 plus x square by factorial 2 and so on তাই না স্যার Yes, মনে sir. আছে e to the power x এর ফর্মুলা হচ্ছে 1 plus x by factorial 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 এরকম ঠিক আছে আর এর পরেরটাকে যদি ভাঙি তাহলে এখানে আসবে 1 plus mx by factorial 1 plus m square x square by factorial 2 and so on কি বলেন স্যার আসবে না Yes, sir. কারো কোনো বুঝতে অসুবিধা আছে এখন দেখেন 1 কেটে যাবে কেটে গিয়ে ওয়েট ভুল করেছি সরি স্যার সরি পার্ডন মাই মিস্টেক অফ করে দেন লিমিট h টেন্ডস টু 0 1 by 8 এটাকে স্যার e to the power mx dot e to the power mh minus e to the power mx লেখা যায় Yes, sir. এখন দেখেন স্যার আমরা 1 by h e to the power mx কমন নিলে থাকে e to the power mh minus 1 তাই না ঠিক আছে স্যার এখন খেয়াল করেন যেহেতু e to the power mx এর সাথে কোনো h নাই এটাকে আমি লিমিটের বাইরে নিয়ে আসতে পারি অর্থাৎ লিমিটের সাথে এটার কোনো সম্পর্ক নাই আর এখানে থাকতেছে e to the power mh e to the power mx কে আমি ভাঙলে পাবো 1 plus mh plus m square h square by factorial 2 plus dot minus 1 কারো কোনো প্রশ্ন থাকলে বলেন কোনো প্রশ্ন আছে স্যার স্যার ডট ডটের পরে ওটা কি 1 লিখছেন হ্যাঁ -1 এই যে এটা এই ওয়ানটা ও আচ্ছা ও এই ওয়ানটা আর এই ওয়ানটা কেটে যাবে আর সব জায়গা থেকে একটা এইচ কমন যায়
থাকে m plus mh square by factorial 2 and so on. প্রথমে এইটা কেটে দেন, এরপর লিমিটটা বসাই দেন, তাহলে থাকে m plus 0 and so on. So which is m to the power x. তার মানে e to the power mx কে ডিফারেন্সিয়েট করলে e to the power m e to the power mx হবে। এই তো স্যার শেষ। এটা আমি না দিলেও পারবেন। কোনো সমস্যা স্যার? স্যার তাহলে কি অন্য ফিগারে যাব, মানে সরি অন্য একটা যাব? স্যার বলেন। হ্যাঁ আমি না স্যার ক্যালকুলাসের লিমিটসে স্যার বেশি মানে ক্লাস করতে পারিনি স্যার, আমি রেকর্ডিংটা দেখেছিলাম স্যার। আমার না একটা কোশ্চেন ছিল, করবো? হ্যাঁ বলেন। স্যার একটা ফর্মুলা আছে না, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু 1 বা সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। জি স্যার ওখানে আমরা অনেক সময় এরকম পাই যে এক্স সাইন এক্স পাই না, সাইন এক্স স্কোয়ার পাই বা সাইন 5x পাই, 6x পাই। তখনও স্যার এটা কিভাবে অ্যাপ্লিকেবল? কারণ লিমিট তো স্যার শুধু এক্স এর দেওয়া, তো যদি আমরা সাইন 5x পাই বা এক্স স্কোয়ার পাই তাহলে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়? ওকে, প্রশ্ন ধরেন আপনার অঙ্কটা আসলো এরকম, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 5x বাই ধরেন 25x, ঠিক আছে? তো এটাকে আপনি চাইলে লিমিট কিন্তু সব জায়গায় যাবে, লিমিট যেখানে x এর ফাংশন থাকবে লিমিট তার পিছন যাবে। তো এটাকে কি আমি এরকম লিখতে পারি না? পারি তো। তো এটা 1 স্কয়ার থাকবে 1, বুঝতে পারছেন? কিন্তু স্যার সেটা বলিনি স্যার, এই যে যে হোল স্কোয়ার দিলাম সাইন 5x বাই এক্স, কিন্তু স্যার সাইন আমরা যে এক্স আমরা দিলাম এক্স টেন্ডস টু 0, বাট আমরা উপরে দিলাম সাইন 5x, কিন্তু ফর্মুলায় তো দুই জায়গায় এক্স, তো এখানে ভালো এক কথা বলছো, জায়গায় এটা আমি ওদেরকে বলছি, তুমি ক্লাস করো না, এটা বলছি এখানে এটা আমি নিয়ম একই কোয়েশ্চেন হচ্ছে এখানে 5x দেওয়া বেটার, তবে বারবার লিমিট চেঞ্জ করা লাগে না। তুমি যেটা বলছো ঠিক আছে, ইউ আর কারেক্ট, মানে এখানে ভ্যালু বসানোর আগে লিমিটটা সেম করে নেওয়া ভালো। তবে এটা যদি তুমি 5x টেন্ডস টু 0 না লিখে যদি x টেন্ডস টু 0 লেখো তাহলে ভুল হবে না, বুঝছেন? কারণ যেখানে x টেন্ডস টু 0 ওখানে 5x টেন্ডস টু 0 সেটা বলা লাগে না, বলা লাগে x যদি 0 হয় তাহলে 5x কি অন্য কিছু হবে? না স্যার 0ই হবে। 0ই হবে, তাই না? তোমার কথা ঠিক আছে যে এখানে তো স্যার 5x ছিল না, তো তুমি যদি মনে করো যে না আমি এটা 5x দিয়ে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ। স্যাটিসফাইড জুলিয়েট? এই প্রশ্ন Yes, এই sir, প্রশ্ন yes, আমি sir. নিজেই করে একদম ঠিক করে দিয়েছিলাম। Yes, sir. এখন আসেন আমরা যেটা করব, এটা পরীক্ষায় আসবেই আপনাদের প্রথম পরীক্ষায়, যে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে log x বেস a এটা ডিফারেন্সিয়েশন আসবেই, খাতা পড়া আগে লিখবেন। এটা একটু ট্রিকি, মনে রাখবেন, এই জন্য পরীক্ষায় আসে। আমরা ধরে নিলাম যে এভাবে x ইকুয়াল টু এটা, তো এটাকে আমরা চাইলে কি এরকম লিখতে পারি? কি বলেন আপনারা, লিখতে পারি না? Yes, sir. আর log x বেস e এটাকে ln x বলা যায় না? Yes, sir.
তাহলে দেখেন এই অঙ্কটা দিয়ে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে log x বেস এর ডিফারেন্সিয়েশন শিখবো, আবার ln x এর ডিফারেন্সিয়েশনও শিখবো। মানে এটাও হয়ে যাবে, আবার ln x ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তো অনেক সময় ln x পরীক্ষায় আসে, ln x পরীক্ষায় আসলে তো এখন যা করতেছি তা করবেন। আর যদি আপনাদের এটা আসে, আচ্ছা আমরা এখানে f of x না ধরি, স্যার বলেন। স্যার কি মাল্টিপ্লাই দিছেন? হ্যাঁ বলেন কোনটা? হ্যাঁ মাল্টিপ্লাই দিছি মাঝখানে, ও আচ্ছা, জি স্যার। ডট দিয়ে দিই না? ডট দিয়ে দেই, তাহলে আনিশা খুশি হবে। নেন ডট। তো এখান থেকে আমরা ধরি যে লেট, দেখেন এর মধ্যে কি কোনো এক্স আছে? এক্স No, নাই, sir. তাহলে ওটা তো এক্স এর ফাংশন না। আমার এক্স এর ফাংশন কোনটা? এইটা। সো ln x is our concern, এটা আমাদের কনসার্ন না। তাহলে আমরা এখন সরি ln x কে যেহেতু f of x ধরেছি, তাহলে f of x plus h এটা হবে ln x plus h. So according to the first principle, তোমরা কিন্তু এই লাইনটা পুরোপুরি লিখবা যে অ্যাকর্ডিং টু দা ফার্স্ট প্রিন্সিপাল। আমার মতো ডট ডট দিও না, মার্ক পাবা না। ddx of f of x equal to limit h tends to 0 1/8 f of x plus h minus f of x. দেখেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন। নো স্যার। মাত্র তো ফর্মুলা লিখলাম, সমস্যা তো হওয়ারই কথা না। এখানে হচ্ছে ln x plus h minus ln x। তো ln এর আমরা কিন্তু লিমিট করে এসেছি আগের চ্যাপ্টারে। এটাকে লেখা যায় x plus h divided by x, লেখা যায় না? আলাদা করেন তো। স্যার হ্যাঁ বলেন। স্যার ln x কে তো চাইলে আমরা আলাদা করে নিয়ে করতে পারতাম না? আলাদা করে নিতে করতেছি। মানে h কে এক জায়গায় রাখবো, ln x কে আরেকটা জায়গায়, মানে আগের ম্যাথে যেরকম করলেন। কাকে আলাদা করে নেবেন আপনি বলেন তো? ln x কে? ইয়েস স্যার। হ্যাঁ করতে পারতাম, কিন্তু তাহলে আপনি ln x plus h কে ভাঙতে পারতেন না। বুঝছি আপনার কথা। ও আচ্ছা, জি স্যার। তাহলে ওটা ভাঙতে পারতাম না। এখন আমরা যখন এটাকে একসাথে করেছি, তখন এই যে ln 1 plus x এর সূত্র আছে। জি স্যার। and ln 1 plus x এর সূত্র হচ্ছে limit h tends to 0 1/h। ln 1 plus x এর সূত্র হচ্ছে প্রথমে x, তারপরে x square by 2 ফ্যাক্টোরিয়াল নাই, তারপরে x cube by 3 and so on. ওকে, এখানে x বলতে আমরা এটাকে বলতেছি, ln 1 x বলতে এটাকে বোঝাচ্ছি। limit h tends to 0, h কমন নেন, তাহলে 1/x minus h by 2x square plus h square by 3x cube minus dot dot dot। লিমিট বসাই দেন, তাহলে এখানে থাকবে 1/x minus 0 plus 0 and so on। তার মানে ddx of ln x মানে হচ্ছে 1/x। তার মানে ddx of
আমাদের তো ln x ছিল না, আমাদের ছিল log x বেস a। এটা হবে 1/x ইন্টু log e বেস a। অনেক সময় শুধুমাত্র ln x এর ইন্টিগ্রেশন আসতে পারে। যদি ln x এর ইন্টিগ্রেশন আসে তাহলে অঙ্ক এখানেই শেষ। আমাদের log x এর আসছে বলে এটুকু এক্সট্রা। ঠিক আছে স্যার? স্যার লাস্ট লাইনটা একটু বুঝাই দিলে ভালো হতো। কোন লাস্ট লাইন? এই যেটা, এটা ইয়েস স্যার। আপনার ও শুরুতে যান, দেখেন এক জায়গায় লিখছিলাম হিয়ার, ওটার 3 নাম্বার লাইনটা দেখেন। 3 নাম্বার লাইনটা ln x এর জায়গায় শুধু এটা বসাই দিছি। পাইছেন? ইয়েস স্যার, ওই যে f of x is equal to log x by a, তারপর হচ্ছে ln x লিখলেন। হ্যাঁ, জি ওই স্যার, ln x এর বুঝছি। ln x টাকে ইন্টিগ্রেশন করে বসাই দিলাম। ln x টাকে ইন্টিগ্রেশন করে বসাই দিলাম, বুঝছেন? ইয়েস স্যার। তাহলে আর কি বাকি থাকলো? আর কি কিছু বাকি থাকলো? আচ্ছা, আর তেমন কিছু বাকি নাই। আচ্ছা, আমি এখন তাহলে আজকে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো একটু লিখে দিই, ঠিক আছে? নেক্সট দিন আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে অঙ্ক করব। নাকি সূত্র আজকে দিব না, কোনটা বলেন? না স্যার দিয়ে দেন। একটু চ্যাপ্টারটা দেখি, চ্যাপ্টার কি আছে। ঠিক আছে, ফর্মুলা দিয়ে দিই, দেখেন। এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, যে কাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়। ddx of x to the power n, x কে with respect to x ডিফারেন্সিয়েট করলে হয় n x to the power n minus 1। এই ফর্মুলাটার অনেকগুলো করোলারি ফর্মুলা আছে, যেমন ddx of x সেটা হয় 1। এটা এই ফর্মুলা থেকেই আসে। তোমরা একটু বাসায় চিন্তা করো কিভাবে আসে। ddx of root x এটা আসে 1/2 root x। এটাও এই ফর্মুলা থেকে আসে। এটা তোমাদের বাসার কাজ দিলাম যে তোমরা বুঝো কিনা। ddx of 1/x এটা আসে হচ্ছে -1/x²। এই ফর্মুলাটাও এই ফর্মুলা থেকে আসে। ddx of constant সেটা হবে 0। কনস্ট্যান্ট কোনো জিনিস x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেটার কোনো পরিবর্তন হবে না। জুলিয়েট, বুঝতে পারছেন? ইয়েস স্যার। আমরা x কে বলছি ভেরিয়েবল, কেন 0? এটা একটা সহজ এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা x কে বলছি যে এমন কোনো কিছু যেটা x এর সাথে ডিপেন্ড করে বাড়ে অথবা কমে, ঠিক আছে? এখন ধরেন যে ddx of 2, এখানে dx মানে হচ্ছে টাইম, ধরেন dx মানে হচ্ছে কি টাইম। 1 বছর আগে যেটা 2, 1 বছর পরে কি সেটা 4 হয়ে যাবে? নো স্যার। হবে না। আপনি আপনার খাতায় মনে করেন এখন আজকে 2 লিখে রেখে দিলেন, 1 বছর পরে খাতার পেজ উল্টায় কি দেখবেন, এটা 4 হয়ে গেছে? নো স্যার। যাবে না। সো এই জন্য কোনো কনস্ট্যান্টকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 0 হবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। রেট অফ চেঞ্জ বলে কিছু নাই এটার। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আসেন ddx of
e to the power x, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই হয়। ddx of e to the power mx, এটাকে ডিফারেন্সিয়েট করলে m e to the power mx হয়, অর্থাৎ কনস্ট্যান্ট আগে চলে আসে। ddx of ln x, আমরা একটু আগে করলাম যে ddx of ln x মানে 1/x। ddx of log x, যার বেস a, সেটা হচ্ছে 1/x log e বেস a। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে 1/x ln a। এটা আপনারা চিন্তা করবেন কিভাবে লেখা যায়। 1/x log e বেস a লেখা যায়, অথবা 1/x ln লেখা যায়। লেফট সাইডের কি সব মুছে দিব? স্যার একটু দাঁড়ান, 9 নাম্বারটা আমি উঠাচ্ছি। স্যার শেষ। 10 নম্বর হচ্ছে ddx of a to the power x হচ্ছে, এটা ডিভাইড করলে কি আসে ভুলে গেছি, a to the power x ln a, দাঁড়ান একটু দেখে নিই। হ্যাঁ, a to the power x ln a, ঠিক আছে। x ln a। ddx of আসেন sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x। স্যার, বলেন। এই ddx a to the power x এই ফর্মুলার পাশে a greater than 0 কেন রাখা? এটাতে 0-র জন্য এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে, এ যদি ছোট হয় তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? নন নেগেটিভ মানে ছোট হলে মাইনাস হয়ে মাইনাস হয় না? ছোট হলে তো একটা কমপ্লেক্স হবে, তখন তোমার এই ডিফারেন্সিয়াল মানে এই ডিফারেন্সিয়েশন ফর্মুলা ওটা আসবে না, ওটাকে আলাদা আচ্ছা, করে ঠিক আছে। ডিফারেন্সিয়েট করতে হবে। ddx of cos x equal to minus sin x, তখন ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো না, বের করতে হবে আর কি, ডিটারমাইন করতে হবে। ddx of tan x মানে হচ্ছে sec square x, ddx of cot x মানে হচ্ছে মাইনাস cosec square x, ddx of sec x মানে হচ্ছে sec x tan x। ddx of cosec x হচ্ছে মাইনাস cosec x cot x। স্যার আরো আছে? হ্যাঁ, আরো আছে, আরো অল্প বুঝে দিব। স্যার Yes, sir. তোমরা তো ফার্স্ট ফার্স্ট লেখো কেমনে, দেখো নাকি শুধু ছবি তুলে রাখো কোনটা? Sir, লিখ। গুড। ddx of sin inverse x, এটা হচ্ছে 1 divided by root over 1 minus x square। ddx of cos inverse x is minus 1 divided by 1 minus x square। ddx of tan inverse x, x divided, sorry, 1 divided by 1 plus x square, 1 divided by plus x square। ddx of cot inverse x minus 1 divided by 1 plus x square। ddx of sec inverse x, 1 divided by x into x square minus 1। ddx of
সবগুলো ফর্মুলা শিখে ফেলবে, একটা ফর্মুলা মিস করবা অঙ্ক করার সময় মাথা নষ্ট হবে, কিচ্ছু খুঁজে পাবে না, ট্রিগোনোমেট্রির মতো। ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স হচ্ছে মাইনাস, একজনের সাথে আরেকজনের মিল আছে দেখবো, সাইন প্লাস কজ মাইনাস, ট্যান প্লাস কট মাইনাস, সেক প্লাস কোসেক মাইনাস, আর লাস্ট দুইটা সূত্র স্যার লাস্ট। ডিডি এক্স অফ ইউ ভি, এখানে ইউ এবং ভি দুইটাই এক্স এর ফাংশন। আবার বলুন না স্যার এটাতে এক্স নাই, ইউ এবং ভি হচ্ছে দুইজনই এক্স এর ফাংশন। অর্থাৎ দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, প্রোডাক্ট হিসেবে থাকে, তাদের ডিফারেন্সিয়েশন করার সূত্র হচ্ছে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। অর্থাৎ একবার ইউ কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, আরেকবার ভি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, স্যার দুইটা একটু কনস্ট্যান্টের মতো লাগে দেখতে। বাট কনস্ট্যান্ট না, দুইটা এক্স এর ফাংশন। এই জন্য তাকে বলে নিলাম যে ইউ আর ভি হচ্ছে এক্স এর ফাংশন। ঠিক আছে, ধরেন ইউ হচ্ছে সাইন এক্স আর ভি হচ্ছে ধরেন যে ই টু দি পাওয়ার এক্স, যে কোনো কিছু। ডিডি এক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি, তার ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার, নিচে উপরে হচ্ছে ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। এই মোটামুটি এগুলো জানলে প্রায় 9টা চ্যাপ্টার করতে পারবেন আপনারা এই ফর্মুলা দিয়ে, আগামী 9.9 পর্যন্ত শেষ করে ফেলতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে বলেন। ডেনোমিনেটরে কি ওটা কি ভি স্কোয়ার? ভি স্কয়ার, জি। ডিডি এক্স অফ ইউ ভি এবং ডিডি এক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে স্যার, লেখা শেষ? স্যার Yes, sir. Then you can leave now. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওয়েট করেন তো স্যার, একটু একটু ওয়েট করেন সবাই। ইয়েস স্যার। আপনারা কি এই টাইমে ক্লাস করবেন? এখন কলেজ বন্ধ না আপনাদের? ইয়েস স্যার। স্যার সকালে ক্লাস দিয়ে না, সকালে অন্য ক্লাস আছে। সকালে ক্লাস আছে, বিকালেও আছে? স্যার বিকালে তো আছেই, সকালেও আছে। ঠিক আছে, স্যার বাদ আমার দিন। সকাল 10টায় আছে। তাহলে 6টায় করতে পারেন না? স্যার পারি স্যার, 6টা রাখেন। হ্যাঁ রাখেন স্যার 6টায়। 6:30 না করে আধা ঘন্টা আগে নিলাম আর কি, 6টায়। ঠিক আছে, নেক্সট দিন 6টায়। ও নেক্সট দিন জি মঙ্গলবারে কি সন্ধ্যায় করবে নাকি ওই যে একটা সময় ওটাই? স্যার সন্ধ্যায় স্যার করবেন। মঙ্গলবার না কি যেন সমস্যা ছিল তোমাদের এই টাইমিং এ? আচ্ছা আমাকে জানাও, গ্রুপে জানাও, ঠিক আছে, কোন টাইমে ক্লাস করবো মঙ্গলবার দিন। স্যার ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।